শশা কত করে গো? 40 টাকা। কত দাম এটা? দাদা এটার দাম কত? আমরা যখনই কোনো কিছু কিনতে যাই, কোনো জিনিসপত্র কিনতে যাই, তখন প্রথম প্রশ্ন, জিনিসটা পছন্দ হয়ে গেলে আমরা যেটা করি হচ্ছে দাদা বা দিদি এটার দাম কত। সো এই দাম বা প্রাইস আমাদের এই কোনো কিছু কিনতে হবে কি না হবে সেটাকে ডিসিশন মেকিংয়ে আমাদের খুব একটা ইম্পর্টেন্ট টুল কিন্তু। তো আজকে এই ভিডিওতে আমরা ডিসকাশন করব যে এই যে প্রাইস বা এই দাম কিভাবে কিভাবে নির্ধারণ করা, কিভাবে তা ডিসাইড হয়। এছাড়াও আমরা এটা জানবো যে ওভার দ্য পিরিয়ড অফ টাইম জিনিসপত্রের দাম কেন বাড়তে থাকে বা কমতে থাকে কোনো একটা পার্টিকুলার জিনিসের। ফাইনালি আমরা এটাও জানবো যে আমাদের দেশে ইন্ডিয়াতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই কিভাবে এই দাম বাড়া কমাকে নিয়ন্ত্রণ করতে পারে। নমস্কার, আমি কৌস্তব চক্রবর্তী এবং আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেল অর্থের অর্থতে। অর্থের অর্থ যেমন আপনারা জানেন যে কোনো একটা টপিক তুলে আনে ফাইন্যান্স ওয়ার্ল্ডের এবং বাংলা ভাষায় সেটা আমরা সহজ সরলভাবে সেটা ডিসকাশন করি। তো আজকে এই প্রাইস ডিটারমিনেশন কিভাবে হয় বিভিন্ন মার্কেট কন্ডিশনসে, নর্মাল সিনারিওসে, এবং কিভাবে এই মার্কেট যে প্রাইস ডিটারমাইন হচ্ছে সেই প্রাইসকে কিভাবে আরবিআই কন্ট্রোল করতে পারে, কিভাবে মেনটেন করতে পারে, ম্যানেজ করতে পারে, সেইটা নিয়ে আজকে ডিসকাশন করব। তো শুরু করা যাক। আমরা প্রায়শই শুনতে থাকি যে দুজন আলাদা আলাদা মেন্টালিটির মানুষ যদি এক জায়গায় হয় তাহলে সেই জায়গাটা কেমনি হতে পারে, মানে কিভাবে নর্মালি চলতে পারে, সেই জায়গাটা ভালোভাবে কি চলতে পারে। তো আমার পার্সোনালি খুবই অদ্ভুত লাগে যে দিনের পর দিন, বছরের পর বছর একটা জায়গাতে দুজন ডিফারেন্ট মেন্টালিটির মানুষ এক জায়গায় আসছে এবং খুব স্মুথলি তারা কিন্তু ওই জায়গাটাকে বা ওই ট্রানজাকশনকে চালিয়ে যেতে পারছে। এই জায়গাটা আমরা সবাই প্রায়শই কিন্তু জানি, আমরা তা ভিজিটও করি, আমরা দেখতেও থাকি চারিদিকে। এই জায়গাটাকে বলা হয় বাজার বা মার্কেট। আমরা সবাই জানি যে বাজারে দুজন পার্টিসিপেন্ট থাকে, একজনকে বলা হয় বায়ার, একজনকে বলা হয় সেলার। বায়ার যে সে মানে ক্রেতা, তার উদ্দেশ্য হচ্ছে সে সব থেকে কম পয়সা দেবে এবং সব থেকে বেশি জিনিস যতটা পারবে সে বাড়ি নিয়ে যাবে। আর সেলারের উদ্দেশ্য হচ্ছে সে কম জিনিস দেবে কিন্তু যতটা পারবে সে তত বেশি টাকা আর্ন করতে পারবে। তো দুজনের কিন্তু একদম ডিফারেন্ট মেন্টালিটি, কিন্তু তাদের মধ্যে কোনো ঝগড়া নেই, কিছু নেই। তারা দুজনেই অ্যাডজাস্ট করে এবং একটা ইকুইলিব্রিয়াম প্রাইসে পৌঁছায় যেখানে তারা দুজনেই একই সময় একই জায়গাতে একটা সার্টেন অ্যামাউন্ট দিতে রাজি হয় এবং তার বিনিময়ে একটা সার্টেন অ্যামাউন্ট অফ গুডস বা সার্ভিসেস সেটা নিতে তারা রাজি হয়। এইভাবেই ডিমান্ড সাপ্লাইয়ের খেলায় একটা প্রাইস ডিটারমাইন হয়। এই যে আমি সিচুয়েশনটা বললাম এটা নর্মালি হয় পারফেক্ট কম্পিটিশন মার্কেটে। পারফেক্ট কম্পিটিশন মার্কেট হচ্ছে যেখানে একজন বায়ারের কাছে অনেকগুলো সেলার বিক্রি করতে এসেছে, তার কাছে অনেক রকম অপশনস আছে, যে একজন সেলারের উপর ডিপেন্ডেন্ট তা নয়, কিন্তু অনেকগুলো অপশনস আছে। ঠিক তেমনি একজন সেলারের জন্য একজন সিঙ্গেল বায়ার নয়, কিন্তু অনেকগুলো ক্রেতা দাঁড়িয়ে আছে, উনি না নিলে উনি নেবেন, উনি না নিলে উনি নেবেন, আরেকজন নেবেন। তো এই কারণে যেখানে দুজনের কাছে অপশনস আছে তখন একটা ট্রানজাকশন তখনই সাকসেসফুল হবে যখন দুজন বায়ার এবং সেলার একটা ইকুইলিব্রিয়াম প্রাইসে পৌঁছাতে পারবে। বিভিন্ন আলাদা মার্কেট কন্ডিশনসও হয়, যেমন মনোপলি মার্কেট, যেটাকে আমরা বাংলায় একচেটিয়া বাজার বলি অনেক সময়, বা মনোপলিস্টিক মার্কেট, অলিগোপলি, ডুওপলি, এরকম বিভিন্ন সিচুয়েশনস হতে পারে এবং বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন ভাবে মার্কেট প্রাইসেস ডিটারমাইন করা হয়। যেমন যে মনোপলি হবে, যে মনোপলিস্ট হবে, সে নিজে ডিসাইড করবে যে প্রাইস কত, সে কোন প্রাইসে বিক্রি করতে চায়। অনেক সময় এমনিও হয় যে সেলার্স একটা কার্টেল ফর্ম হয়, তাদের নিজেদের আন্ডারস্ট্যান্ডিং করে এমন একটা ইকুইলিব্রিয়াম এবং একটা মার্কেট প্রাইস ডিটারমাইন করে। আপনারা যদি আরো ডিটেইলসে জানতে চান এই বিভিন্ন মার্কেট সিনারিওস এবং সেখানে কিভাবে প্রাইসিং হয় তাহলে আমাকে কমেন্টসে একটু লিখে জানাবেন। তো আমরা যখন বুঝে গেছি যে কোনো কিছু প্রাইস ডিটারমাইন করার জন্য ডিমান্ড এবং সাপ্লাই মানে এই দুটো ফ্যাক্টরই মোস্টলি এফেক্ট করে। তো ওভার দ্য পিরিয়ড অফ টাইম যদি কোনো একটা পার্টিকুলার গুডস বা সার্ভিসেসের দাম বাড়তে থাকে তার জন্য নিশ্চয়ই ডিমান্ড অ্যান্ড সাপ্লাই দায়ী থাকবে, তাদেরই অবদান থাকবে। এই যে ওভার দ্য পিরিয়ড অফ টাইম একটা গুডস বা সার্ভিসেসের দাম আমরা দেখছি সেটা বাড়ছে আস্তে আস্তে, এই টার্মটাকে বলা হয় ইনফ্লেশন। এবার সেটা দুটো কারণের জন্য হতে পারে। এক, ডিমান্ড পুল ইনফ্লেশন, যার মানে সাপ্লাই যদি সেম থাকে কিন্তু কোনো কারণের জন্য তার ডিমান্ড বেড়ে গেছে,
তো ডিমান্ড ইজ দ্য মেইন ফ্যাক্টর বা চাহিদা ইজ দ্য মেইন ফ্যাক্টর যার জন্য জিনিসপত্রের দামটা বেড়েছে। এই ডিমান্ড পুল ইনফ্লেশন একে বলা হয়। সিমিলারলি ডিমান্ড তো সেম আছে, কিন্তু কোনো একটা কারণের জন্য সাপ্লাই কমে গেছে, সেই পার্টিকুলার জিনিসটার যোগান কমে গেছে, তাহলেও তার দাম বেড়ে যাবে। এই টাইপের ইনফ্লেশনকে বলা হয় সাপ্লাই পুশ ইনফ্লেশন। এবার রিয়েল লাইফে এই ডিমান্ড পুল ইনফ্লেশন এবং সাপ্লাই পুশ ইনফ্লেশন দুটোই আমরা কিন্তু দেখেছিলাম কোভিড সিনারিওতে। কোভিডের সময় কি হয়েছিল আপনারা দেখবেন যে অনেকেই আমাদের এই মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার্সের ডিমান্ড খুব বেড়ে গেছিল। এছাড়াও বিভিন্ন লাইফ সেভিং ড্রাগ, বিভিন্ন অ্যান্টিভাইরাল ড্রাগস, এই টাইপের পার্টিকুলার কিছু মেডিসিন অনেক সময় অ্যাকচুয়ালি, অনেক সময় ডিউ টু সার্টেন রিউমার্স, তার জন্য কিন্তু কোনো একটা পার্টিকুলার ড্রাগের ডিমান্ড প্রচন্ড বেড়ে যাচ্ছিল। সাপ্লাই কিন্তু কনস্ট্যান্টই ছিল, বাট ডিমান্ড বেড়ে যাচ্ছিল। এই সময় সেই যে পার্টিকুলার প্রোডাক্টটার এবং অনেক সময় পার্টিকুলার সার্ভিসেসও, যেমন হসপিটালসে বেডের একটা শর্টেজ ক্রাইসিস হয়েছিল। সাপ্লাই মানে বেডস, নাম্বার অফ বেডস কিন্তু সেম ছিল, কিন্তু যেহেতু দ্য নাম্বার অফ পিপল ফলিং সিক ডিউরিং দ্যাট পিরিয়ড ওই সময় অনেক বেশি হয়ে গেছিল। তো সেই কারণেই একটা হঠাৎ করে একটা সার্জ ইন ডিমান্ডের জন্য কিন্তু সাপ্লাই রিমেইনিং কনস্ট্যান্ট, প্রাইসেস কিন্তু অনেক বেড়ে গেছিল। এই সময়তে এই প্রাইসেস যখন অ্যাবনর্মালি ইনক্রিজ হয়ে যায় যেহেতু ডিমান্ড, তখন কিন্তু অনেক সময় ব্ল্যাক মার্কেটিং এবং বিভিন্ন বিজনেস ম্যাল প্র্যাকটিসেসও ফলো করা হয়। অন দ্য আদার সাইড সাপ্লাই পুশ ইনফ্লেশনও কিন্তু এই কোভিডের সময় দেখা গেছিল। এই লকডাউনের জন্য বিভিন্ন রকম ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস, বিভিন্ন রকম কনভেয়েন্সেস অনেকভাবে এফেক্ট হয়েছিল। সেই কারণেও কিন্তু যেহেতু ডিমান্ড নর্মাল থাকার জন্য ছিল, কিন্তু সাপ্লাই হচ্ছিল না ঠিকভাবে। যে পার্টিকুলার প্রোডাক্টটা যে টাইমে সাপ্লাই দেওয়া উচিত ছিল সেই সময় পসিবল হচ্ছিল না ডিউ টু লকডাউনস, ডিউ টু রেস্ট্রিকশনস। তো সেই কারণেও সাপ্লাই এফেক্ট হওয়ার জন্য কিন্তু এই ইনফ্লেশন বা জিনিসপত্রের দাম বেড়েছিল। নর্মাল এগ্রিকালচারাল গুডসের সময় তো আমরা দেখতে পারি যে অনেক সময় কোনো একটা পার্টিকুলার ক্রপ, কোনো একটা পার্টিকুলার সবজি সেই বছরে যদি ভালোভাবে তার চাষ বা ফলন না হয়, সেই সময় মেবি ডিমান্ড হয়তো সেমই রয়েছে, কিন্তু সাপ্লাই ঠিকমতো না আসার জন্য মেবি ফলন হয়নি বা বেশি বৃষ্টি হয়নি, অনাবৃষ্টি হয়েছে, অতিবৃষ্টি হয়েছে, তার কারণে সেই কারণেও কিন্তু সেই পার্টিকুলার প্রোডাক্টের দাম বেড়ে যায়। তো এইটা হয়ে গেল সাপ্লাই পুশ ইনফ্লেশন। তো আমরা এতক্ষণ যেটা ডিসকাস করছিলাম সেটা মেইনলি হচ্ছে যে একটা ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভ থেকে, একটা মাইক্রো লেভেল থেকে কিভাবে ডিমান্ড, সাপ্লাই এইগুলো একটা প্রাইস ডিটারমাইন করতে হেল্প করে। কিন্তু আমরা যেমন জানি যে বুন বুন সে সাগর বানতা হয়, ঠিক তেমনই এই সবাই মিলে ইন্ডিভিজুয়াল লেভেল থেকে যদি একটা ম্যাক্রো লেভেলে যখন চলে যায়, তখন এই ডিমান্ড হয়ে যায় এগ্রিগেট ডিমান্ড এবং সাপ্লাই হয়ে যায় এগ্রিগেট সাপ্লাই। তো এই এগ্রিগেট ডিমান্ড, এগ্রিগেট সাপ্লাই একটা ইকোনমিতে, কোনো একটা পার্টিকুলার গুডস এন্ড সার্ভিসেসে একটা জিনিসপত্রের দাম, ওভারঅল একটা ইনফ্লেশন লেভেল, এগুলো সব ডিটারমাইন করতে সাহায্য করে। ভিডিওতে আমরা যেমন দেখলাম যে ইনফ্লেশনের দুটোই পার্সপেক্টিভ, ডিমান্ড পুল বা সাপ্লাই পুশ। তো সাপ্লাই পুশ তো আমরা বুঝতে পারছি যে কোনো কারণে সাপ্লাই যদি হ্যাম্পার হয়ে গিয়ে থাকে, সাপ্লাই কমে গিয়ে থাকে, তখন তাই একটা পার্টিকুলার গুডসের দাম বেড়ে যেতে পারে। এবারে সাপ্লাই বাড়ানোর অনেক ওয়েজ থাকতে পারে, যেমন ধরে নিন প্রোডাকশন বাড়িয়ে দিলাম, বা যদি আমার প্রোডাকশন ক্যাপাসিটি না থাকে আমি বাইরে থেকে ইম্পোর্ট করে নিলাম, আমি কোনো সাবস্টিটিউট গুডসকে প্রোভাইড করার চেষ্টা করলাম ওর জায়গাতে। তো এইভাবে কোনোভাবে আমরা সাপ্লাইকে তো চাইলে, বা যেমন আমরা কোভিডের সময় যেমন ওই যে ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস বা লকডাউন রেস্ট্রিকশনসের জন্য ঠিক করে পৌঁছাচ্ছিল না গুডসগুলো, সেটাকে আরো স্ট্রিমলাইন করে দিলাম, সাপ্লাই চেনকে আরো স্ট্রিমলাইন করলাম। তো এইভাবে করে আমরা সাপ্লাই পুশকে তো একভাবে আমরা ম্যানেজ করা যেতে পারে। কিন্তু কোয়েশ্চেন আসছে যখন ডিমান্ড কোনো একটা পার্টিকুলার গুডস এর জন্য বা ওভারঅল ডিমান্ড ইন ইকোনমি বেড়ে গিয়ে থাকে, এবার তার পেছনে অনেক কারণ থাকতে পারে। একটা কারণ হচ্ছে যদি মানুষের হাতে টাকার যোগান বেড়ে যায়। আমার আপনার হাতে যদি টাকা বেড়ে যায়, তাহলে আমরা ডিমান্ড বাড়িয়ে ফেলবো। তো এই পজিশনে গভর্নমেন্ট কি করে, আরবিআই দিয়ে ইন্টারভিন করে এবং এই মানি সাপ্লাইকে কন্ট্রোল করে আলটিমেটলি ডিমান্ডকে কন্ট্রোল করতে চায় এবং ইভেন্চুয়ালি যেটা ওভারঅল এগ্রিগেট ডিমান্ড কন্ট্রোল করে প্রাইসেস অ্যান্ড ইনফ্লেশনকে কন্ট্রোল করতে পারে। আপনারা সবাই জানেন যে আমাদের সেন্ট্রাল ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আছে এবং তার ঘাড়ে গুরু দায়িত্ব আছে যে আমাদের দেশের ইকোনমিকে, আমাদের দেশে তাকে সামলানো, কিভাবে সামলে রাখা যায়, সুন্দরভাবে ভালোভাবে রাখা যায় এবং ইন্ডিয়ার ইকোনমি কি করে আরো গ্রো করতে পারে।
তাদের একটা মনিটারি পলিসি কমিটি আছে, এমপিসি বলি আমরা, তারা প্রায়শই একসাথে বসে এবং তারা ডিসিশন নেয় যে আর কি করা যেতে পারে, আমাদের নতুন কি কি পলিসি আনা যেতে পারে যাতে আমাদের ইন্ডিয়ার যে গ্রোথ আছে সেটা আরো ভালো, আরো এক্সপোনেনশিয়াল হতে পারে, এবং আমাদের যে কারেন্ট সিনারিওস আছে সেগুলোকে আরো ইমপ্রুভ কি করে করা যায়। বিভিন্ন রকম তারা এসে বিভিন্ন রকম তাদের ডিসিশনস দেয়। আমাদের অনারেবল আরবিআই গভর্নর এখন কান্ট্রি মিনিস্টার শক্তিকান্ত দাস তিনি বলেন, এবং তার মধ্যে তার এই অ্যানাউন্সমেন্টে একটা খুব ইম্পর্টেন্ট পার্সপেক্টিভ থাকে, সেটা হচ্ছে মনিটারি পলিসি ডিসিশন অন রেপো রেট। এই রেপো রেটটা কি এবার আমরা বুঝবো। তো আমরা যেমন একটু আগে আমি যেমন বলছিলাম যে টাকার যোগান বাড়লে মানুষের ডিমান্ড বাড়বে। তো গভর্নমেন্ট এই মানি সাপ্লাই দিয়ে ইকোনমিকে কন্ট্রোল করতে চায়, কন্ট্রোল করে ইভেন্চুয়ালি ডিমান্ডকে কন্ট্রোল করবে এবং ডিমান্ডকে কন্ট্রোল করে ইভেন্চুয়ালি প্রাইস এবং ইনফ্লেশনকে কন্ট্রোল করবে। তো আমি আপনি কি করব, আমাদের হাতে যখন টাকা এসে যায় সেটা আমাদের কাছে দুটো অপশন থাকে। এক, সে টাকা আমরা ইনকাম আর্ন করে আনলাম, এছাড়া আমরা চিপ সস্তায় লোন পেয়ে গেছি, তাই জন্য অনেক টাকা আমরা পেয়ে যাচ্ছি। তো গভর্নমেন্ট দেখলো যে দুটো জিনিস করা যেতে পারে। এক, আমরা যদি যে ইনকামটা আর্ন করছি সেটা যদি আমাকে আরো লুক্রেটিভ ইন্টারেস্ট রেটস অফার করা হয়, যে এক কাজ করো, তুমি টাকাটা খরচা করো না, তুমি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দাও, ভালো ইন্টারেস্ট রেট পাবে। তাহলে আমি কি করবো, আমি বললাম বাহ, এখানে তো ভালো ইন্টারেস্ট রেট পাওয়া যাচ্ছে, আমি আমার নিজের চাহিদাটা কমিয়ে দিলাম এবং আমার ব্যাংকে আমি আমার ওই টাকাটাকে ট্রান্সফার করলাম এবং একটা ইনভেস্টমেন্ট বানালাম। অল্টারনেটিভলি আমি যদি যেটা সস্তায় লোন পেয়ে যাচ্ছিলাম, কম রেট অফ ইন্টারেস্টে লোন পেয়ে যাচ্ছিলাম, সেটা যদি কস্টলি হয়ে যায় তাহলে আমি লোন নিতেও আর ঘাবড়ে যাবো যে না খুব কস্টলি, আমি এখন লোন নেবো না। এইভাবে আমার টাকার যে যোগান, যেটা আমার টাকার সাপ্লাইটা আমার হাত থেকে একটু কমিয়ে দেওয়া যাবে। মানে যেটা ফ্রি ডিসপোজেবল মানি যেটা আমার হাতে রয়ে যাচ্ছে, যেটা দিয়ে আমি কিছু না করে আমি জিনিসপত্র কিনতাম, সেইটা আমার কমে যাবে। এইটা গভর্নমেন্ট করবে কি করে, আমাদের টাকার প্রয়োজন হলে যেমনি আমরা ব্যাংকের কাছে যাই লোন নেওয়ার জন্য, ঠিক তেমনি ব্যাংকেরও যদি লোনের প্রয়োজন হয়, ব্যাংক তখন আরবিআই এর কাছে যায় লোন নেওয়ার জন্য। তো আরবিআই তে যখন যায়, আরবিআই বলে ঠিক আছে আমি লোন তো দেবো, কিন্তু আমি তার বদলে ইন্টারেস্ট নেবো, নর্মাল আমাদের সাথে যেমনি হয় ব্যাংকের সাথেও তেমনি হবে। তো ব্যাংককে আরবিআই যে রেটে লোন দেয় সেই রেটকে বলা হয় রেপো রেট। তো এবার আরবিআই কে যদি ইনফ্লেশন কন্ট্রোল করতে হয় এবং সেটা ডিমান্ড পুল ইনফ্লেশন এবং ডিমান্ডকে কমাতে হয় আলটিমেটলি, সে কি করবে, সে এই যে রেপো রেটটা আছে এই রেপো রেটটা বাড়িয়ে দেবে। আরবিআই এই রেপো রেটটা বাড়িয়ে দেবে। রেপো রেট বাড়িয়ে দিলে কি হবে, ব্যাংকরা যারা লোন নিচ্ছে আরবিআই কাছ থেকে, তারা যখন লোন চাইবে তখন আরো তাদের বেশি ইন্টারেস্ট গভর্নমেন্টকে মানে আরবিআই কে পেমেন্ট করতে হবে। তো তখন যারা আরবিআই কে যখন এই যে কমার্শিয়াল ব্যাংকস গুলো মানে নরমাল যে আমরা যেখান থেকে লোন পাই, তারা যখন বেশি রেট অফ ইন্টারেস্ট দিয়ে লোন নিচ্ছে, ন্যাচারালি তারাও তো রিকভার করবে টাকাটা। তো তারা কি করবে, তারা নরমাল মানুষদেরকে আরো বেশি ইন্টারেস্টে লোন দিতে শুরু করবে। তো মানুষ যেটা সস্তায় চিপ লোন পেয়ে যাচ্ছিল সেইটা আর হবে না। তো এইভাবে একটা পার্সপেক্টিভে মানুষের হাতে মানি সাপ্লাইকে কমানো গেল। সিমিলারলি রিভার্স রেপো রেট, মানে আমি আপনি যদি ব্যাংকে টাকা জমা রাখি, ঠিক যেমনি আমরা এফডি তে ইন্টারেস্ট পাই, বিভিন্ন এমআইএস হোক বা সেভিংস ইন্টারেস্ট পাই, ঠিক তেমনি গভর্নমেন্ট ব্যাংকও যদি মানে কমার্শিয়াল ব্যাংক যদি আরবিআই তে টাকা জমা রাখে, তারা ইন্টারেস্ট পায়, তাকে বলা হয় রিভার্স রেপো রেট। ঠিক তেমনি এই রিভার্স রেপো রেটকেও যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে ব্যাংকরাও ইন্টারেস্টেড হবে কি ঠিক আছে চলো আমি মানে রেপো রেটও বাড়িয়ে দিয়েছে, রিভার্স রেপো রেটও বাড়িয়ে দিয়েছে, তো কমার্শিয়াল ব্যাংকসরা ইন্টারেস্টেড হবে আরো মানুষকে এনকারেজ করতে। আরো ভিডিওর ফাইনাল পার্টে আমরা যদি ডিসকাশন করি যে আমাদের এটা কি ভাবা উচিত যে ইনফ্লেশন ভালো নাকি জিনিসপত্রের দাম কমা ভালো, মানে যেটা আমরা ডিফ্লেশন বলি, ডিফ্লেশন ভালো। আপনি এমন একটা সিচুয়েশন ইমাজিন করুন যে আপনি বাজারে সাপোজ কোনো একটা জিনিস কিনতে যাচ্ছেন, আপনি আজকে গেলেন, আপনি একটা দাম জিজ্ঞেস করলেন, আপনি দামটা শুনলেন, কালকে গেলেন তার দামটা কমে গেছে, সে 10 টাকা কমেছে, আপনি তারপরের দিন আবার গেলেন সে আরো 10 টাকা কমেছে, এইভাবে দামটা কমতেই থাকছে। এবং আপনি কি করছেন, আপনি প্রতিদিন জানেন যে পরের দিনগুলো তারও দাম কমে যাবে, তো আমি পরে কিনবো, এইভাবে আপনি আপনার পারচেজ থেকে আপনি ডেফার করতে থাকছেন। এর জন্য কি হবে, আপনার ওভারঅল যে ডিমান্ড হবে সেটা আস্তে আস্তে কমতে থাকবে, মানে এগ্রিগেট ডিমান্ড যেটা ইকোনমি সেটা কমতে থাকবে, সবাই তো তাই করতে থাকবে, জিনিসপত্রের দাম কমছে, আমরা পরে কিনবো করে সেটাকে ডেফার করতে থাকবে। তো এই যদি দাম কমতে থাকে তাহলে যারা ম্যানুফ্যাকচারার্স আছে সেই ম্যানুফ্যাকচারার দেখবে আমার তো মাল বিক্রি হচ্ছে না, কারণ লোকেরা কিনছে না দাম কমে যাচ্ছে বলে, তারা কি করবে, নিজেদের প্রোডাকশন কমিয়ে দেবে। প্রোডাকশন যদি কমিয়ে দেয় তাহলে যারা এমপ্লয়েড আছে তার কোম্পানিতে
তাদের মানে আস্তে আস্তে দেখবে যে আমার তো এত এমপ্লয়ির দরকার নেই, তাদেরকে ছাঁটাই করতে শুরু করবে। ছাঁটাই করে দিলে তাদের ইনকাম কমে যাবে, ইনকাম যদি কমে যায় তাহলে আরো ডিমান্ড কমে যাবে, এবং এই একটা ভিশিয়াস একটা ট্র্যাপের মধ্যে লোকে পড়ে যাবে। তো সবসময় ইকোনমিস্টরা অনেক সময় এরকম বলেন যে একটা কান্ট্রিতে একটা স্টেডি রেট অফ ইনফ্লেশন, নট হাইপার ইনফ্লেশন বাট একটা স্মল রেট অফ ইনফ্লেশন ইজ গুড। অল্প অল্প করে যদি জিনিসের দামপত্র বাড়তে থাকে তাহলে বাড়ার জন্য প্রোডাকশন যারা কোম্পানিজরা, যারা প্রোডিউসার্সরা, তারা এনকারেজড হবে আরো প্রোডাকশন বাড়ানোর জন্য, কারণ তারা বেশি টাকা পাবে, বেশি প্রফিট করতে পারবে, তারা প্রোডাকশন ইনক্রিজ করবে। প্রোডাকশন ইনক্রিজ করলে লোকেরা বেশি নতুন জব অপরচুনিটিস ক্রিয়েট হবে, জব অপরচুনিটিস ক্রিয়েট হলে আরো ইনকাম বাড়বে, এবং আস্তে 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 ইকোনমি অ্যাজ আ হোল গ্রো হতে থাকবে। তো ইনফ্লেশন খুব একটা খারাপও নয়, হ্যাঁ প্রচন্ডভাবে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া বিয়ন্ড আওয়ার কন্ট্রোল, দ্যাট ইজ অলসো নট গুড। তো এই কারণে ইনফ্লেশন, আমাদের আরবিআই একটা ইনফ্লেশন টার্গেট আছে, দ্যাট ইজ 4%, মানে 2% একটা ব্যান্ড দিয়ে রেখেছে, মানে তারা সবসময় চায় 2% থেকে 6% ইনফ্লেশনের মধ্যে থাকে, এবং সবসময় সে চায় 4% ইনফ্লেশন মেনটেন করতে। এই 4% এই জন্যই চায়। তো আজকে আমরা জানলাম জিনিসপত্রের দাম কেমন, কিভাবে তা ডিটারমাইন হয়, জিনিসপত্রের দাম বাড়ে কেন, আরবিআই কিভাবে কন্ট্রোল করে, চেষ্টা করে অ্যাটলিস্ট, এবং অনেক সময় এবং কোভিডের পরবর্তীকালে তারা এইভাবে রিভার্স রেপো রেট এবং রেপো রেট বাড়িয়ে তারা ইনফ্লেশনকে কন্ট্রোলও করেছে। ইন আ নাটশেল আজকে আমাদের ডিসকাশন হলো, আশা করি আপনাদের ভালো লাগলো। আমাকে কমেন্টসে জানাবেন আর কোন কোন বিষয়ে আপনারা নতুন ভিডিও দেখতে চান। খুব ভালো থাকবেন, আবার একটা নতুন